আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি সামুন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তির জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, কুসফলতার ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আমরা কথা বলবো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়। এই কার্যালয়টি প্রতিনিয়ত তারা কী কাজ করছে এবং চট্টগ্রাম উন্নয়নের জন্য তারা প্রতিনিয়ত কী কাজটুকু প্রতিনিয়ত তারা করে যাচ্ছে এবং বিভাগীয় কমিশনার মহোদয় চট্টগ্রামের উন্নয়নের জন্য, সমস্যা সমাধানের জন্য বা বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। এবং পাশাপাশি এই চট্টগ্রামের একটি মানে খুব আহত হওয়ার একটা জায়গা, কষ্ট পাওয়ার একটা জায়গা, সেটা হচ্ছে জলাবদ্ধতা প্রকল্প। বিভাগীয় কমিশনার মহোদয়ের নেতৃত্বে এবং আমরা দেখেছি ৩ থেকে ৪ মাসের একটা প্রকল্প নিয়েছিলেন। এই প্রকল্প নিয়ে আজ আমরা কিছু কথা বলব। সার্বভৌমিকভাবে আমরা চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলব এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রতিনিয়ত তারা কী কাজটুকু করে আছে তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম জনাব ডক্টর জিয়াউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আমরা কিছু সহজ এবং সরল প্রশ্ন নিয়ে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ১টি বছর শেষ করলেন। আপনার দৃষ্টিতে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের চট্টগ্রামের জন্য কী কাজটুকু করে গেলেন এই ১টি বছর? আমি তো মনে করি যে চট্টগ্রামবাসী সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কেননা চট্টগ্রাম শহরে অনেক কয়টি সমস্যা রয়েছে। তার মধ্যে একটা ভয়াবহ সমস্যা হচ্ছে জলাবদ্ধতা এবং পাহাড় ধস নিয়ে। কিন্তু আপনারা জানেন যে বর্তমান সরকার আ ক্ষমতা গ্রহণের পরেই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে কিন্তু বিশেষভাবে চিন্তিত ছিলেন এবং কার্যকরী ভূমিকা পালন করেছেন। আমরা সকলেই জানি যে এ কারণে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই কনসার্ন ছিলেন এবং তিনি ৪ জন মাননীয় উপদেষ্টাকে নিয়োজিত করেছিলেন যেন আন্তঃমন্ত্রণালয় বা বিভাগ দপ্তরগুলোর একটা সমন্বয় সাধন হয়। আমরা জানি যে ২০১১ সাল থেকেই আসলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতাকে নিরসনের জন্য ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এই কর্মসূচিটা ঠিক সাফল্যের মুখ দেখছিল না দপ্তরগুলোর সমন্বয়হীনতার ফলে। হ্যাঁ, এই সমন্বয়হীনতাটাকে সবগুলাই কিন্তু সরকারি প্রতিষ্ঠান। হ্যাঁ, সবগুলোই সরকারি প্রতিষ্ঠান এবং আশ্চর্যজনক হচ্ছে যে কেন জানি সকলেই নগরবাসীর জন্য কাজ করছেন কিন্তু নিজেদের মধ্যেই ঠিক সমন্বয়টা হয়ে উঠছিল না। তো আমাদের মাননীয় ৪ জন উপদেষ্টা মহোদয় এটাকে ইন্টারভেন্ট করলেন। তিনি বিভাগীয় প্রশাসনকে সামনে রেখে অন্যান্য দপ্তরগুলোকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসলেন। অ্যালাইনমেন্টে নিয়ে আসার পর উনারা প্রায় প্রতি সপ্তাহে আমাদের সঙ্গে উপস্থিত থেকে প্রত্যেকটা স্পট ভিজিট করে যে কার্যক্রমগুলো চলমান ছিল সেগুলোকে ত্বরান্বিত করেছেন, সমন্বিত করেছেন এবং আমি মনে করি যদিও আমাদের কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়নি কিন্তু চট্টগ্রামবাসী ফলাফল কিন্তু এবার পেয়ে গেছে। আমি মনে করি যে এইটা সবচেয়ে অগ্রাধিকার বলবো এবং এটা আমরা সত্যি অর্জন করতে পেরেছি। একইভাবে পাহাড় ধস, আপনারা জানেন যে অতীতে পাহাড় ধস নিয়ে একাধিক ক্যাজুয়ালিটি বর্ষার সময় কিন্তু ফায়ার সার্ভিস যারা উদ্ধারকর্মী তারা কিন্তু প্রস্তুত থাকে যে পাহাড় ধস হবে এবং আহত হবে, নিহত হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা কিন্তু একেবারে একটা কম্বাইন্ড এখানে কর্মসূচিতে গেছি। এর পিছনে নেতৃত্ব দিয়েছেন আমাদের বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা ম্যাডাম। উনার স্ট্রং একটা নেতৃত্ব আছে। তিনি যেটা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা যেটা কাজ করেছি, আমরা কিন্তু ৫টা ভাগে ভাগ করে ফেলেছি এই শহরটাকে। ৫টা ভাগে ভাগ করে সেখানে কিন্তু সরকারি কর্মকর্তার সঙ্গে বিভিন্ন দপ্তর, পরিবেশ অধিদপ্তর, প্রশাসন সহ এনজিও যেমন বেলা কর্মী-টর্মী যেন সংবাদকর্মী সবাই মিলে আমরা একটা এককভাবে একটা কিন্তু কার্যক্রমে চলে গেছি। ফলে দেখা গেছে যে আমরা একটা দুর্যোগ আসার আগেই সেখানে মাইকিং করতে পারছি, লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে দিতে পারছি এবং কোনো জায়গায় যদি কোনো বিপজ্জনক একটা পরিস্থিতি হয়, অগ্রিম আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতে পারছি এবং শুধু তাই না,
যেখানে দেখছি যে আমাদের কথাবার্তায় কাজ চলছে না, সেখানে কিন্তু আমরা আইন প্রয়োগ করেছি এবং অনেককে আমরা জেলে নিয়েছি এবং পরবর্তীতে এরকম যখনই কোনো শুনবো যে আমাদের কাছে তথ্য আসবে যে কোথাও পাহাড়কে ধ্বংস করা হচ্ছে বা কোনো অপচেষ্টা চালানো হচ্ছে, আমরা কিন্তু শক্ত হাতে প্রতিরোধ করছি এবং করে যাব। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এবারের জন্য। যেগুলো অর্জন সেগুলো তো আমরা আসলে ফিজিক্যালি দেখতে পেয়েছি। কিন্তু ফিজিক্যালি দেখতে পাওয়ার বাইরে কিন্তু আরেকটা অর্জন আছে। যে অর্জনটা শুধু চট্টগ্রাম না, আমি বলব সারা দেশের জন্য মানে একটা বিশেষ উল্লেখযোগ্য এবং সেটাকে বাহির থেকে মূল্যায়ন করাও সম্ভব না। এটার ভিতরে ঢুকতে হয়। সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ। মানে আমরা তো আসলে মানে এমনভাবে রাইট, এক্সাক্টলি একটা সুন্দর কথা বলেছেন যে একটা ভঙ্গুর অবস্থায় হ্যাঁ, একটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল। বিশেষ করে আপনারা জানেন যে পুলিশের মাঠ প্রশাসন বলে, পুলিশ প্রশাসন বলে ২ টি প্রতিষ্ঠানে কিন্তু অনেকাংশে ভেঙে পড়েছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে একদম ফিনিক্স পাখির মতো আবার সেই ভস্ম সুন্দর করে সাজানো। জেগে উঠছে। এটা খুব চ্যালেঞ্জিং ছিল মনে হয় না আপনার? সাংঘাতিক চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে আমাদের চিন্তা চেতনার মধ্যে অনেক রকম অ্যালাইনমেন্ট ছিল। আমরা আসলে জনগণের প্রতিশ্রুতি অনেকেই ভুলে গেছিলাম। অথবা মনে রাখলেও কিভাবে বাস্তবায়ন করব একটা উদাহরণ দিই স্যার, পুলিশ প্রশাসনের একটা উদাহরণ দিই। প্রায় ১৬ টি থানা আমাদের চট্টগ্রামে। পুরো প্রতিটি থানায় কিন্তু ভালো করে আহত হয়েছে। অর্জন। আসলে সরকারি কর্মচারীদের মধ্যে কেউ হয়তো মানে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকে। কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু চায় ভালো কিছু করার। কিন্তু এই ভালো কিছু করাটা আসলে তখনই একদম বাস্তবসম্মত হয়, যখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আসলে নির্দেশনাগুলো দেওয়া হয়, আমাদেরকে সাপোর্ট করা হয়। কারণ আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। আমরা কিন্তু পরে দেখাতে পারি যে জনগণের জন্য আমরা কি পারি। কিন্তু সেটার জন্য একটা পলিটিক্যাল কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্টটার মধ্যে আমরা ছিলাম এবং আছি এবং সেভাবে কিন্তু আমরা বেড়ে উঠছি। তো এটা আমি মনে করি যে মানে অলক্ষ্যে সবচেয়ে বড় একটা অবদান। মাঠে যারা কাজ করে তাদের থেকে আপনি খোঁজখবর পাচ্ছেন কি আসলে? জনগণ কি মানে বলছে এই ব্যাপারটা নিয়ে? লাস্ট ১ টি বছর অর্জন নিয়ে নাকি মানুষ আশাবাদী? নাকি আর কোনো আশঙ্কা আছে? না ক্ষোভের মধ্যে আছে, না কষ্টের মধ্যে আছে? এক কথায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জনগণ কি বলছে এখন? যেহেতু আপনি মাঠেই কাজ করেন অনেকাংশে। আ আসলে মাঠের সঙ্গে কিন্তু আমার যোগাযোগটা খুব নিবিড়। কেননা মাঠ প্রশাসন নিয়ে যেহেতু কাজ, সেক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি বা অন্যান্য যেকোনো অধিদপ্তরের কাজই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে সংশ্লিষ্ট। তো আমরা এখন একটা পজিটিভ এনভায়রনমেন্ট এ আছি যে সকলেই কিন্তু খুব সহযোগিতামূলক অবস্থান থেকে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের আসলে যে বিষয়টা দেখা যাচ্ছে যে জনগণ আগে যে কথাগুলো ঠিক বলতে চেয়েও জায়গা পায়নি। যেমন তারা যে নাগরিক সমস্যাগুলোতে ভোগে কিংবা সরকারি সেবা নিতে পেয়ে যে সমস্যাগুলোতে তারা মানে মুখোমুখি হয়, এগুলোর জন্য আসলে প্রতিকারের কিছু কাগুজে ব্যবস্থা ছিল। কিন্তু মানুষের সত্যিকার বলার কোনো জায়গা ছিল না। তো ৫ আগস্টে পরবর্তীতে এই বিপ্লবের কারণে মানুষের কিন্তু সেই প্রশ্ন করার, জানতে চাওয়ার বিষয়টা কিন্তু এসেছে। ফলে তারা কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে এখন মানে তাদের দাবিগুলো বুঝে নিতে চাইছে। এক্সাক্টলি। হ্যাঁ, এখন তারা বলছে যে আমাদের তো এটা পাওয়ার কথা, এটা হওয়ার কথা, আমাদের কেন এটা হচ্ছে না? আমরা কেন পিছিয়ে আছি? এই বিষয়গুলো কিন্তু অনবরত বিশেষ করে মাঠ প্রশাসনের নিম্নতম যে পর্যায়গুলো আছে, সেখানে কিন্তু জনগণ এসে বলছে। বিশেষ করে আপনারা জানেন যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এই যা প্রতিষ্ঠানগুলো তো আসলে মানে এখনো আমরা মানে স্ট্যান্ডার্ডিং করতে পারিনি। এগুলো দিয়ে কিন্তু মানুষের ব্যাপক ক্ষোভ আছে এবং এখন প্রশাসনই কিন্তু সেই বিষয়গুলোকে টেক ওভার করেছে এবং তারা এই ১ম বারের মতো তারা চেষ্টা করছে পৌরসভাগুলোতে কিংবা ইউনিয়ন পরিষদগুলোতে তাদের গৃহীত প্রকল্পগুলো যেন ভিজিবল হয়। সত্যি যেন জনগণ যে প্রকল্পগুলো দেখতে চাইছে সেগুলোই যেন গ্রহণ করা হয়। তারপরে হচ্ছে আর্থিক যে আসলে যে বিষয়গুলো বিধিবদ্ধ ছিল না, যেগুলো লিপিবদ্ধ করা হতো না যেভাবে নিয়ম মেনে কাজ করা হতো না, সেগুলো কিন্তু এখন ভিজিবল করে দেওয়া হয়েছে। ফলে এদিক থেকে জনগণের সন্তুষ্টি আছে। একটা সময় কিন্তু জনগণ কথা বলতে পারেনি। ঘটনা রোধ করা হলো বা কথা বলতে পারে নাই। এই জায়গায় মনে হয় না জনগণ একটু কথা বলতে চাচ্ছে। পাড়া, মহল্লা, এলাকায় যাচ্ছেন তো আপনি। তখন কি সাধারণ মানুষ এখন কথা বলতে চাচ্ছে, সমালোচনা করতে শিখেছে বা একটু আশার সঞ্চার মানে আশা অবশ্যই আসলে তো আমরা তো জনগণের সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারিনি। এটা তো মানতেই হবে আমাদেরকে। ফলে তাদের কিন্তু আমাদের চাহিদা ব্যাপক। আমাদের চাহিদা ব্যাপক না। আসলে মিনিমাম সুবিধা একটা জনগণের যেটা পাওয়ার কথা,
সেটা তাদের পাওয়ার হক রয়েছে এবং তারা সেটা দাবি করবেই। কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে। কেননা অনেক কিছু করার জন্য আবার অনেক আর্থিক সক্ষমতা লাগে। কিন্তু যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে আগে আসলে এটা বলার প্রয়োজনটাও মনে করেনি যে বলেই বা কি হবে? কেই বা শুনবে? হ্যাঁ? কিন্তু এখন মনে হচ্ছে যে বা মানে বললে বা কি হবে এটাও একটা ব্যাপার। আবার বললে যে তার উপর যে কষ্ট পাবে সে, হ্যাঁ, কষ্ট দেওয়া তো বিভিন্নভাবে কষ্টও পেতে পারে, কোণঠাসা হয়ে যাবে। আর এখন চিন্তা করছে যে আমার জিনিসটা তো আমার আদায় করে নেওয়ার ব্যাপার। হ্যাঁ? ফলে এখন এখন জনগণ কিন্তু অধিকারের মতো করে একটু ক ভাবছে ব্যাপারটা। এবং এটা আমরা মনে করি খুবই পজিটিভ। বিশেষ করে যখন মনে করেন যে বিভিন্ন জায়গায় নির্বাচিত লোকজন এসে বসবে, তাদের জন্য একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেল। হ্যাঁ? আর সরকারি কর্মচারীরা যারা আমরা কাজ করছি ফিল্ডে, তারাও কিন্তু একটা জিনিস বুঝেছি যে আমাদের স্ট্যান্ডার্ড যে সার্ভিস ডেলিভারি কিংবা আমাদের জনগণের যে ম্যান্ডেট, এটা থেকে দূরে সরে গেলে কি হয়? সেটা কিন্তু আমরা একরকম শিক্ষা পেয়েছি। ফলে আশা করা যায় যে এরপরে অন্ততপক্ষে সরকারি কর্মচারীরা জনগণের বিপক্ষে দাঁড়ানোর আগে অনেকবার ভাববে। হ্যাঁ, এবং এটার সুফল যদি সরকার ধরে রাখে তাহলে অনেকদিন চলবে। তবে এটা আসলে এই সুফলটা মানুষ অনেকদিন সামনে যারা নির্বাচিত সরকার আসবে তাদের উপর আপনাদের কি চাওয়া থাকতে পারে? কারণ আমরা অতি শীঘ্রই একটা নির্বাচন দেখতে পাচ্ছি আমরা। এখনই আমরা বাতাসটুকু পাচ্ছি। সেই জায়গায় তারা যারা নির্বাচিত হয়ে আসবে তাদের উপর আপনাদের মেসেজ কি হইতে পারে? আমাদের আসলে মানে প্রত্যাশা একটাই। সেটা হচ্ছে যে আমাদের যে বিধিবিধানের আলোকে কাজ করার কথা, সেই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে দিতে হবে। তাহলেই আমরা আসলে বা যেভাবে আমাদের দায়িত্বগুলো দেওয়া হয়েছে আমরা শুদ্ধভাবে পালন করতে পারব। যখন এইটার ব্যত্যয় ঘটে, যখন বিধিবিধানের উপর অন্য আরো কিছু প্রেশার সৃষ্টি করা হয়, তখন আমরা খুব বেশি অসহায় হয়ে পড়ি এবং আমরা একটা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হই এবং আমরা অনেকে ক্ষতিরও শিকার হই। কেননা অধিকাংশ কর্মচারী কিন্তু মানে অবৈধ চাপ এবং নীতিমালার বাইরে গিয়ে কিছু করাটা মেনে নেয় না। সেই জায়গা থেকে আপনাদের পরামর্শটুকু আসলে আপনারা অফিসিয়ালি ভাবে এটা সরকারকে আপনারা দিবেন কিনা? আপনাদের যারা আছেন মাঠ প্রশাসনে যারা কাজ করেন তারা? না আমরা তো এটা কন্টিনিউয়াসলি তো সুশীল সমাজ এই বিষয়টা বলছেই। আমরাও কিন্তু সব রকম ফোরামে বলছি। আমরা বলছি যে আমরা আমাদের মতো কাজ করতে দিন। দিয়ে দেখেন আমরা জনগণের জন্য কিভাবে কাজ করছি এবং নীতি নৈতিকতার কোন রকমের আমরা বরখেলাপ করছি কিনা আপনারা দেখেন। যদি সেখানে আমি ভঙ্গ করি তাহলে ধরেন। কিন্তু আমাদের প্রতি পদে, পদে যদি মানে আসলে ওয়া মানে কি বলবো গাইড করার একটা বিষয় করা হয়, তখন অনেক সময় মানে স্বাধীনভাবে বা গঠনমূলকভাবে চিন্তা করাটা কিন্তু কঠিন হয়ে যায়। আসলে এই সময়ে আপনার সময়ে আপনি কতটুকু পরিবর্তন দেখাতে পারলেন এই বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কার্যালয়কে? পরিবর্তনের মধ্যে আসলে শৃঙ্খলাটা প্রতিষ্ঠাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমাদের কার্যক্রমের একটা বড় অংশ হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। আর দ্বিতীয়ত হচ্ছে সরকার তার বা পরিপত্রের সমূহে যেভাবে নির্দেশনা দিয়েছে যে কাজগুলো এভাবে এক্সিকিউট হবে। আমরা কিন্তু দপ্তরগুলো এখন ঠিক সেটাই মেনে কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় যে একটা সরকারি কর্মচারীদের এটাই হচ্ছে মানে বড় কমিটমেন্ট যে যেটা যেভাবে করতে বলার কথা আমরা সেভাবে করার সর্বোচ্চ চেষ্টা করছি। এবং এই পরিবেশটা সৃষ্টি করাটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। পুরো বাংলাদেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামেরই মানুষ। আর বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু আমাদের চট্টগ্রামের। সেই জায়গায় আপনি একটু উৎফুল্ল হয়ে কাজ করছেন কিনা আসলে? আপনাকে এটা এটা আপনি এনজয় করছেন কিনা না? এটা আমার জন্য কিন্তু কাজ করাটা খুব আনন্দের। আনন্দের এই কারণে যে প্রথাগত মানে সিস্টেমে আমরা দেখেছি যে যেরকম একটু মানে চাপের বিষয় থাকে, এখানে কিন্তু যেকোনো জায়গা থেকে রাজনৈতিক হোক অন্যভাবে হোক। এখানে কিন্তু একদম সম্পূর্ণ চাপমুক্ত। প্রথমত হচ্ছে উনাদের মানে আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ১ম এই তার আমাদের সামনে ক্লিয়ার করেছে যে আমরা যেহেতু পরবর্তীতে নির্বাচনে যাব না, আমরা এইসব করব না। ওইজন্য আমার কোনো স্পেশাল ব্যক্তির জন্য আমাদের কোনো ফেভার নেই। এক্সাক্ট হ্যাঁ, আমার ফেভারটা হচ্ছে সমস্ত জনগণের জন্য। ফলে আমি যেটা বাড়তি সুবিধা ভোগ করি এই চট্টগ্রামে থাকার কারণে সেটা হচ্ছে যে উপদেষ্টা মহোদয়কে যখন বোঝানোর আমি চেষ্টা করি যে এইটা আ আ মানে চট্টগ্রামবাসীদের জন্য বা এই এলাকার বা ইয়ের জন্য খুব উপকারী এবং এরকম একটা কার্যসূচি বা এরকম একটা বাজেট ছাড় করলে এটা উপকার হবে।
মানে আমি আমার চাকুরি জীবনে এত সহজভাবে সেই জিনিসগুলো আর কখনো পাইনি। মানে এটা একটা আর উনারা আমার আসলে আমরা যেভাবে রাজনৈতিক নেতৃত্বকে শক্তি মনে করি, সেটা কিন্তু আমি অনুভব করতে পারি যে হ্যাঁ, উনারা কিন্তু আসলে আমাদের শক্তি। কেন উনারা সবসময় মানে এক এক ধরনের গঠনমূলক সহায়তামূলক সাপোর্টটা আমাদেরকে দিচ্ছেন। মানে এটা খুব প্রত্যাশিত একটা আপনার কি মনে হয় না একটা সময় মন্ত্রীগণ সচিবালয় থেকে বা ঢাকা থেকে চট্টগ্রামে তেমন একটা দেখা যেত না। আনাগোনা তেমন একটা দেখা যায়। এখন কিন্তু খুব অনেকাংশে খুব দেখা যায়। একটা একটা বিষয় এখানে বলি। সেটা হচ্ছে যে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানটা ঘটলো, এই অভ্যুত্থানের কিন্তু একটা শিক্ষা এবং একটা সৌন্দর্য কিন্তু আছে। সেই সৌন্দর্যটা হচ্ছে যে উপরে যারা আছেন, তারা কিন্তু নেমে এসেছেন জনগণের। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি ওটাই এবং আপনাকে আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা মানে সাধারণ মানুষ বা অংশগ্রহণকারী আমাদের মিটিং গুলোতে উনারা যেসব মিটিং এ অংশগ্রহণ করেন, তারা বলে যে আগে তো কখনো আপনারা আসেন নাই। মানে আগে তো কখনো জিজ্ঞাসা করেন নাই। আগে তো আমাদের কাছ থেকে কিছু জানতে চাননি। এই যে পাহাড়ের চূড়াটা আজকে মাটির সমতলে এসে তাদের কথা শুনতে চাইছে। আমি মনে করি এই সৌন্দর্যটা, এই অভিজ্ঞানটা এটা বজায় থাকুক। তাহলে হয় কি উনারা কিন্তু একদম মাঠ লেভেলে শুনে গেলেন যে আসলে কি করতে হবে? আসলে মানুষ কি চাচ্ছে? এটা মানে তাদের জন্যও তৃপ্তিদায়ক যারা বলছে যে আমরা আমাদের কথাটা সত্যি প্রকৃত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারলাম। আর তারাও খুব হলো যে কোনো মাধ্যম আমাদের মতো আমলাদের মাধ্যম দিয়ে না শুনে উনারা সরাসরি শুনলেন। ফলে সমস্যাগুলোকে যেগুলো সমস্যা অ্যারাইজ হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই উপকারী এবং আমি মনে করি খুব মানে ব্যাপারটা কাজ করছে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোর পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোর পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোর মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোর মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোর মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোর মাফিন কেক, কিশোর মাফিন কেক, নাও মাস্তিতে হারে। কিশোর মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী,
প্রতি স্তরে যত্ন HM Steel Expert B500 CWR স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবই শক্ত হাতে গড়ব দেশ দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM Steel স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারিয়ে যাও কিশোয়ান মাফিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বয় নেই, চট্টগ্রাম ওয়াসার তেমন একটা সমন্বয় নেই একে অন্যের সাথে, কিন্তু সকলে কাজ করছে, কিন্তু সরকারের হয়ে কাজ করছে। যে একটা সমন্বয়হীনতা ব্যাপার চলে এসেছিল পূর্বে, এটাকে ভাঙতে পারলেন কিনা যেন এখন আসলে সমন্বয়হীনতা বিরাজ করছে না। প্রথমত। হ্যাঁ, এটা এটা একটা বড় আমাদের প্রাপ্তি। পরবর্তীতে যদি এই ধারাটা বজায় থাকে, এটা আপনার দৃষ্টিতে কিভাবে বুঝলেন যে এখন সমন্বয় আছে? কিভাবে আমরা তখন মিটিংয়ে বসছি সবকটা সংস্থা মিলে, তখন আমি কিন্তু মিটিংয়ে তখন বসা হয়েছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু করেনি, স্বীকার করতেই হচ্ছে। হয়তো বলা হয়েছে একজন মন্ত্রী আসলে ঢাকা থেকে, তখন কিন্তু সকলে আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আছে, মাননীয় মেয়র ছিলেন, সবাই ছিলেন, কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে একে অন্যের উপর দোষারোপ করা, কোনো একটা ভুল হয়ে গেলে দোষারোপ করা, কিন্তু একসাথে কাজ করতে দেখিনি আমরা। না, এটা আমি উদাহরণটা দিই। হয়তো একটা পানি উন্নয়ন বোর্ড বলছে যে ওয়াসাকে যে আপনি এই পাইপগুলো সরিয়ে দেন, তাহলে আমি এখানে ড্রেনটা করতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু দেখা গেল পাইপটা আসলে সরানো হলো না। কিন্তু যখন মিটিং হলো তখন হয়তো কথা দিয়ে দিল যে হ্যাঁ আমরা সরিয়ে ফেলবো, কিন্তু বাস্তবে দেখা গেল ওটা হয়নি। কিন্তু এখন হচ্ছে কি, আমরা মিটিংয়ে বসছি, সমস্যার কথাগুলো যাচ্ছি, অ্যাড্রেস হচ্ছে, সলভ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সমন্বয়, আসলে কিছু না। সবাই সবাইকে সহযোগিতা করার জন্য যে রেডি এবং সত্যি সত্যি তারা কমিটমেন্ট করে রক্ষা করছে, এটাই হচ্ছে সমন্বয়। আমরা একদম পূর্ণাঙ্গভাবে জলাবদ্ধতার সমস্যা থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম নগরবাসী। এখনো পর্যন্ত আমরা গত কয়েকদিন আগেও দেখলাম এখনো জলাবদ্ধতার সমস্যা এখনো আছে। এখন নগরবাসীকে আপনি কি বলবেন? আচ্ছা, আমাদের কয়েকটা তো বড় প্রকল্প ছিল, সত্যিকারভাবে হচ্ছে প্রকল্পগুলো শেষ হয়নি, ওটা ২৬ সালে শেষ হবে। তো আমরা কিন্তু এইগুলো ২৬ সালের জুনের মধ্যে কিন্তু এই যে লাস্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছানো, এটাতে কিন্তু এই সময়টা লাগবেই। যেমন কিছু একটা কালভার্ট নির্মাণ করতে হবে, কিংবা চ্যানেলগুলোকে একদম বাইপাস করে করে ওটাকে চালাচ্ছি, কিন্তু প্রকল্পটা যখন সম্পূর্ণ বাস্তবায়ন হয়ে যাবে তখন কিন্তু ওটা পানিটা সরাসরি চলে যাবে। এখন কিন্তু অনেক বুদ্ধি করে আসলে পানিটাকে আমরা বাইপাস করছি। তো প্রকল্পটা শেষ হলে পারে এই সুফলটা আসবে, কিন্তু এই সুফলের পিছনে কিন্তু আমি বলবো যে জনগণের নগরবাসীর পার্টিসিপেশন যদি না থাকে, না, তাহলে আমরা ফেল করব। ফেল করব কিভাবে? যে আমাদের প্রত্যেকটা দিঘি নালা, এই যে নালা টালাগুলো, এগুলো দুটো সমস্যা হয়েছিল। এক হচ্ছে অবৈধ দখল, আর ২ নম্বর হচ্ছে নোংরা করে আমরা ওটাকে ব্যবহার অযোগ্য করে ফেলেছিলাম। তো এই অবৈধ দখলটা তো আমরা ঠেকাচ্ছি, কিন্তু আসলে আমাদের সামর্থ্যের চেয়ে দ্রুত গতিতে সেটা হওয়ার থাকে, সেখানে রাজনৈতিক প্রশ্রয় থাকে। এখন যেহেতু আমরা এই বেনিফিটটা লাভ করেছি যে আমরা কোনো রকম চাপ বা ভয়ভীতির অধীনে নাই, সেজন্য আমরা কিন্তু হাজারের উপরে অপসারণ করেছি। এবং সিটি কর্পোরেশন বা কিছু প্রতিষ্ঠান তারাও দেখা গেল যে অবৈধ জায়গায় বিল্ডিং বানিয়ে ফেলেছে, এখন তারা স্বীকার করছে না, না এটা আমাদের ভুল হয়েছে, ভেঙে ফেলো, তারা কিন্তু ভেঙেও ফেলেছে। সিটি কর্পোরেশনে দেখলাম, আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও দিলাম, তারা বিভিন্ন জায়গায় এখন ভবনটা অনিয়ন্ত্রিতভাবে হয়েছে, নিয়ম না মেনে হয়েছে,
সেটা ভেঙে সেটা তারা স্বীকারও করে ভেঙে ফেলেছে। তো এই যে একটা পজিটিভ একটা ইমপ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, এটা আমি মনে করি যে ভালো মানে এটা আপনার কি মনে হয় যে রাস্তা দিয়ে এখন এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে কাজ করছে, আপনার কি মনে হয় সে রাস্তাটা সঠিক? বা আসলে ২৬ সালের জুনের মধ্যে আমরা এই সমাধানে রূপ পাবো? আমরা তো এটার পিছনে লেগেই আছি। আমরা নিয়মিত এটা পর্যবেক্ষণ করছি, নিয়মিত সভা করছি এবং নিয়মিত অগ্রগতিটা আসলে দেখছি। এখন পর্যন্ত আমাদের ৮৬% এর উপরে অগ্রগতি হয়ে গেছে। আর বাকি যে ১৪% আছে সেটাও আমাদের মাইলস্টোন ঠিক করা আছে যে কোনটা কখন অ্যাচিভ করব। তো সেই হিসাবে আশাবাদী যদি খুব বড় ধরনের কোনো বিপত্তি না ঘটে আমরা সেটা আমরা নগরবাসী কি এই স্বপ্নটা দেখতে পারবো যে সামনের বর্ষায় আমরা এই জলাবদ্ধতার সমস্যাটা অনেকাংশে আমরা মানে প্রায় নিশ্চিত যে আগামী মানে এখন যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে মানে কাজ করছে, আপনি তো দেখছেন, দেখভালও করছেন। রাস্তাটা কি সঠিক কিনা? মানে তারা ঠিকমতো কাজ করছে কিনা? তাদেরকে আসলে যে কাজটা অ্যাসাইন করা হয়েছে সেই অনুযায়ী তারা কাজ করছে। কিন্তু আপনারা জানেন যে মানে আসলে এখন তো কাজ করা সহজ। একটা সময় তো অনেক কঠিন ছিল ব্যাপারটা। মানে এখানে অর্থ নষ্ট করে ফেলা, ওই যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি করা। এখন তো এই জায়গাতে সুযোগ আর নাই। এখন তো মানুষ মন খুলে কাজ করছে বা বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। এখন দুর্নীতিটা পাশেও নাই। এখন আমাদের একটা আশঙ্কা আছেই আসলে। আশঙ্কাটা হচ্ছে এরকম যে আমরা তো বিশেষজ্ঞ মতামত নিয়েই এই মানে কাজগুলো নেওয়া হয়েছে প্রকল্পগুলো। এখন বিশেষজ্ঞরা যদি আমাদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকেন যে এই কাজগুলো হলেই আসলে জলাবদ্ধতা যাবে, হ্যাঁ, এটা তারাই ভালো বুঝবেন যে এটা আসলে কতটা বিজ্ঞানসম্মত হয়েছে। কারো আবার দ্বিমতও থাকতে পারে। তো সেই জায়গায় ফেল না করলে পারে আমরা তো আসলে অ্যাচিভ করবই। কেননা আমাদের সাধারণের পক্ষে কিন্তু এই জিনিসটা বুঝে ওঠা খুবই কঠিন যে পরিকল্পনাটা সঠিক ছিল। একদম চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম করার জন্য এবং চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম শহর করার জন্য আপনি কি পথে আগাচ্ছেন? মানে কি কাজ করছেন? আচ্ছা, এটার আসলে তো অনেক কয়টা অ্যাঙ্গেল আছে। আছে এমন অনেক প্রতিষ্ঠানও আছে এটা নিয়ে কাজ করার জন্য। আপনি প্রধানতম ব্যক্তি হিসেবে বলেন। না, আমার আসলে ব্যক্তিগত একটা অনুভূতি আছে। সেটা হচ্ছে যে মানে কর্মসংস্থানের বিষয়টা না বাড়লে এই জিনিসটা আসলে মানে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর মানে তৎপরতা, আমাদের তৎপরতায় এটা আসলে সম্পূর্ণ নির্মূল নো, করা রাইট, একদমই সুন্দর একটা কথা। হ্যাঁ, উত্তর। ফলে তা এখন মানে আমাদের আমরা একটু থমকে গেছিলাম জুলাই আগস্ট অভ্যুত্থানের আগেই যে আমাদের অর্থনীতিটা ঠিকভাবে বিকশিত হচ্ছিল না। তারপরেও একটু সময় লেগেছে। এখন কিন্তু অর্থনীতিটা আসলে একটু বিকাশের দিকে যাচ্ছে। হ্যাঁ, হয়তো ফরেন ইনভেস্টমেন্ট আরো আসলে আরো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে একটা চাকরির বা কর্মসংস্থানের বা উদ্যোক্তা সৃষ্টির একটা প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে ওই যে তরুণ জনগোষ্ঠী তাদেরকে যদি আমরা ইনকর্পোরেট করতে না পারি, তাহলে শুধুমাত্র শক্তি প্রয়োগ করে কিন্তু চাঁদাবাজির কালচারটাকে করা যাবে না, বন্ধ করা যাবে না। কেননা চাঁদাবাজ এখনো একটা লাভজনক পেশা আরকি বলব। যেহেতু অন্যান্য আ যে কা ছোটখাটো কর্মগুলো রয়েছে এতদিন আমরা জানতাম মাদক একটা লাভজনক ব্যবসা। এখন এটার সাথে কিন্তু চাঁদাবাজিও একটা লাভজনক আর ব্যবসা হয়ে দাঁড়ালো আসলে। মানে অবস্থা হিসেবে গড়ে উঠেছে। তো আমাদেরকে এখন এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে এটাকে অ্যাড্রেস করতে হচ্ছে। আমরা আ উম মানে সবচেয়ে বেশি দিচ্ছি যে আসলে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হোক। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, কর্ম পরিবেশ সৃষ্টি হোক, পর্যটন বিকাশ হোক। কর্মসংস্থানের ব্যাপারটাকে খুব জোরালোভাবে দেখছেন। পাশাপাশি আমরা আরেকটি ব্যাপার চলে আসে যে মব জাস্টিস আমরা এটাও দেখছি। আ আ আমরা এই ব্যাপারগুলো নিয়ে আপনি সচেতন কিনা? অবশ্যই এবং আমরা যখন আমাদের বিভাগীয় পর্যায়ের বা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করি, অফিসগুলোর সঙ্গে যোগাযোগ রাখি। আমরা কিন্তু এখন অন্তত আ উম বা প্রশাসনিকভাবে মব জাস্টিস এর একেবারে বিপক্ষে এবং আপনাদের কাছে অনেক তথ্যই আসে না। আমরা কিন্তু অনেক মব একদম অঙ্কুরেই বিনষ্ট করে দিই। আমরা কিন্তু একটা সিরিয়াস পর্যায়ে যাওয়ার আগেই মবটাকে স্টপ করে দেই। ফলে তৎপর আছি তারপরেও মানে অনেক কিছুই আছে যে আমরা রিচ করতে হয়তো অনেক কিছু হয়ে যায়। তবে মব কালচারকে যে আমরা প্রশাসনিকভাবে অ্যাকসেপ্ট করি না, এই মেসেজটা কিন্তু যারা মব সৃষ্টির তারা করে তাদের কাছে পৌঁছে গেছে। ফলে তারা আ মানে একসময় মনে করত তাদের হয়তো অনেক রকম শক্তি আছে। হয়তো তাদের পিছনে অনেক সাপোর্ট আছে। কিন্তু আমাদের পদক্ষেপ এবং সরকারের কমিটমেন্টে এখন যেটা ঘটনা ঘটেছে তারা অন্তত জেনেছে যে মবের জন্য তাদের কোনো সাপোর্ট নেই। আসলে সরকার এটাকে প্রশ্রয় দিবে না। আমরাও কমিটেড যে
আমরা যদি অঙ্কুরেই শব্দ মানে জানতে পারি যে মবের একটা একদম এইবার নির্বাচনটা অন্যান্য নির্বাচনের মতন নয়। এবার নির্বাচনটা জনগণ মানে সরকার যেটা বলছে বা আপনারা যেটা বলছেন, জনগণ এবার প্রত্যক্ষ ভোটে নির্বাচনটা দেখবে বা নির্বাচিত করতে পারবে তার পছন্দের ব্যক্তিকে। বিভিন্ন রাজনৈতিক দল তো এই নির্বাচনের সাথে সম্পৃক্ত হচ্ছে। আপনি ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, বাংলাদেশ জামায়াত ইসলাম আছে, এনসিপি আছে, আরও কয়েকটি সংগঠন আছে। তারা কিন্তু মাঠঘাট চড়িয়ে বেড়াচ্ছে যে নির্বাচনের জন্য। তাদের প্রস্তুতি নিয়েও আপনি একটু কথা বলেন, তারা সঠিক প্রস্তুতি হচ্ছে কিনা? আর নির্বাচনের জন্য যে সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে, আপনারা কাজ করছেন, সেটা আসলে উপযুক্ত কিনা? আসলে এক কথায় আমরা এইবার ভোট দিতে পারবো কিনা জনাব ডক্টর জিয়াউর? তা আমরা প্রশাসন ৯০ ইলেকশন করেছি, ৯৬ ইলেকশন করেছি। মানে আমরা কিন্তু ইলেকশন করেছি, ২০০৮ ইলেকশন করেছি এবং কোনো জনগণের কিন্তু কোনো অভিযোগের আঙ্গুল আমাদের দিকে নেই। ফলে আমরা এটুকু বলতে পারি যে আমরা আ যদি এরকমই পরিবেশ হয় যে জনগণের আ ইচ্ছা আকাঙ্ক্ষাকেই আমাদের বাস্তবায়ন করতে হবে, আমরা বাস্তবায়ন করে ফেলবো। আমরা কিন্তু কমিটেড এবং অতীতের শিক্ষা থেকে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে মানে এরপরে যদি অবৈধ কোনো দাবিও আসে কোনো দিক থেকে যে নির্বাচনটা একটু ঐরকম হতে হবে। আমার মনে হয় না যে শিক্ষাটা আমরা সরকারি কর্মকর্তারা পেয়েছি আর সেরকমভাবে সম্ভব হবে। আমরা এখন আসলে মানে কোনো ইয়েতে বা বা অন্যরকম ইলেকশনের পক্ষে কোন রকমের সাপোর্ট সহযোগিতা দিব না। একটা সময় তো ছিল ইউনো এবং ওসিকে ম্যানেজ করতে পারলে সংসদ সদস্য হওয়া খুব সহজ। পাশাপাশি একজন জেলা প্রশাসক এবং একজন জেলা পুলিশ সুপারকে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে জয়ী হওয়া সম্ভব। আমরা ইতিপূর্বের ঘটনা থেকে বলছি। এইবার কি আমরা এটা দেখতে পাবো? না অবশ্যই না। আমি আমি বললাম যে এবার সরকারি কর্মচারীরা এত বেশি কমিটেড মানে এত বেশি তারা মানে তারা এবার দেখাবে নিজেদেরকে যে আমরা জনগণের ভোট দানের জন্য কিরকম স্বচ্ছ এবং আমরা কি শিক্ষা নিব নাকি আমরা ভুলে যাব স্যার? এবার কিন্তু আমরা শিক্ষা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা দেখেছি যে কারো পারপাস সার্ভ করলে মানে আসলে সেটা আল্টিমেটলি এটা আমাদের পক্ষে যাবে না। প্রয়োজনে আমরা দায়িত্ব পালন করব না। হ্যাঁ, আমরা প্রতিবাদের অবস্থায় অনেক ভাষা আছে, প্রতিবাদের অনেক ভাষা। আমরা কিন্তু এই বিষয়টা শিখে গেছি এবার। যে আমরা কারো পারপাস সার্ভ করব না। আমরা জনগণের পারপাস সার্ভ করব। আমরা তাদেরকে ভোট দিব এবং তারা বলবে যে আমরা ভোটটা দিতে পেরেছি। রমজানের পূর্বে নির্বাচনের একটা ঘোষণা মোটামুটি দিয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় দিলেন। সেই জায়গায় এই সময়ের মধ্যে আসলে কি সরকার যে প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বা বিভিন্ন স্টেক হোল্ডার আপনারা, পুলিশ প্রশাসন, সম্ভব কিনা? আসলে সুষ্ঠু একটা নির্বাচন দেশবাসীকে উপহার দেওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমরা তো আসলে মানে কাজ করতে, করতে পরীক্ষিত। আমাদেরকে সরকার যে তফসিল ঘোষণা থেকে যে সময়টা দিবে, যে সময়টা আইনে বলা আছে, এই সময়টাতেই আমাদের জন্য যথেষ্ট। আমাদের সেই ক্যাপাবিলিটিস আছে। আমরা সুষ্ঠু সুন্দরভাবে আপনারা কি এখন থেকে নির্দেশনা পাচ্ছেন কিনা কেন্দ্র থেকে? না আমরা এখনো জেনেছি। এরপরে সেট অফ রুলস প্রচুর নির্দেশনা সার্কুলার জারি হবে। আমরা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সেভাবে কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, জামায়াত ইসলাম আছে, এনসিপি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে। তারা কিন্তু এই নির্বাচনের জন্য কাজ করছে। তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? আমাদের প্রশাসনের পক্ষ থেকে সুন্দর নির্বাচন দেয়াটা যেমন একটা আমাদের কমিটমেন্ট এবং চ্যালেঞ্জ, আমাদের প্রফেশনালিজমের একটা অংশ। তেমনিভাবে রাজনৈতিক দলের দায়িত্ব কি ব্যাপারটা? রাজনৈতিক দলের একটা দায়িত্ব হচ্ছে জনগণকে জনগণের প্রত্যাশা অনুযায়ী মানে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করা। জনগণ নির্বাচন দেওয়ার আগেই ভোট কেন্দ্রে যাওয়ার আগেই যেন মানে সেই আস্থাটা নিতে পারে যে আমি যে ভোটটা যাকে দিতে যাচ্ছি আমার প্রত্যাশাগুলো সে পূরণ করবে এবং তার কার্যক্রমে সেটা প্রমাণিত হয়েছে। তো এটা আমার জনগণের মতো আমারও প্রত্যাশা রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বজায় রেখে জনগণের দাবিগুলোকে মাথায় রেখে তাদের কার্যক্রমগুলো পরিচালিত করবে। তাহলে আমরা মানে একটা সকলে মিলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে দিতে পারবো। আপনার কি এটা মনে হয় না যে শেখ হাসিনা দেশ থেকে পালালো, আওয়ামী লীগ সরকার শিখেছে, মানে তারা ক্ষতিগ্রস্ত হইল ব্যাপারটা। ওখান থেকে আপনার কি মনে হয় রাজনৈতিক দলদেরও কিছু শিক্ষণীয় আছে? আমি প্রত্যেকটা দলকে একটা কথাই বলবো যে সেটা হচ্ছে যে প্রত্যেক দলই তো আসলে দেশের উন্নয়নের জন্য এবং জনগণের সেবার জন্যই কাজ করতে আসে এবং এই কাজটা কিভাবে করবে এই জন্য প্রত্যেকের আলাদা আলাদা ফিলোসফি মত আছে। তো এখন সত্যিকারভাবে তাদের পথ এবং মতটি জনগণের প্রত্যাশার সঙ্গে অ্যালাইনড হয়ে আছে কিনা
এটা এখনো যাচাই করার সময় আছে এবং সেই অনুযায়ী তাদের কর্মসূচি সাজানোরও আমি মনে করি যথেষ্ট সময় আছে। তো আমরা অতীতের সময় থেকে যদি শিক্ষা নিয়ে আমাদের জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখি, আমার মনে হয় যে তাতে সকলেই আমরা উপকৃত হব। আপনি যখন আপনারা বিভিন্ন সমন্বয় সভা করেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ ওখানে উপস্থিত থাকে। এক্ষেত্রে আপনি কি বুঝছেন চট্টগ্রামকে কেন্দ্র করে তারা কি আসলে আ আমরা আশাবাদী হব কিনা? যারা ভোটার আছে তারা একটু আশঙ্কায় থাকবে না, আশাবাদী হবে কিনা? আর তাদের সাথে তো আপনারা কাজ করেন। কেমন তারা? আমাদের আ আ সভাগুলোতে যারা উপস্থিত হন, তারা তারা তো তারা প্রধানতম ব্যক্তি। আসলে তারা তো প্রধানতম ব্যক্তি। তারা প্রধানতম ব্যক্তি হন এবং তারা দায়িত্বশীল ব্যক্তি হন। এবং দায়িত্বশীল ব্যক্তিগণ কিন্তু আমাদেরকে আসলে মানে আশ্বস্তই করেন যে তাদের নির্বাচন সুষ্ঠু করার জন্য সার্বিক তারা সহযোগিতা এবং সেই জায়গায় আপনি আশাবাদী কিনা? সেই জায়গায় সে জায়গায় আমি আশাবাদী। আশাবাদী তো বটে। কারণ তারাই তো নির্বাচনে আসবে বা তারাই তো নির্বাচন করবে। আপনি যাদেরকে নিয়ে কাজ করেন তাদের নেতৃত্বে বা তাদের মাধ্যমে নির্বাচনটা সংগঠিত হবে। এক্ষেত্রে তাদের সাথে কথা বলার পর আপনার কি বুঝেন? মানে একটা ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করেন? আসলে আ এই জায়গায় ঠিক আছি। চট্টগ্রাম মানে আমি যেটা বুঝি অনেক সময় অন্য সময় থেকে যেটা পার্থক্যটা বোঝা যায় সেটা হচ্ছে যে একটা সুন্দর নির্বাচন হোক, আমরা একটা সুন্দর মানে একেবারে নিরপেক্ষ নির্বাচন করি এটার পক্ষে তারা আছেন। ফলে এই পক্ষে থাকাটাও কিন্তু একটা মেসেজ যে হ্যাঁ, আমরা আমাদের মতো কাজ করব। তাদের মধ্য থেকে এটা কি খুঁজে পেয়েছেন যে শেখ হাসিনা যেভাবে নিয়েছে বুট চুর করে বা চুরি করে রাত্রে বা জোর করে এই ধরনের কোন টেনডেন্সি আপনি দেখতে পান না, তাদের এখন পর্যন্ত কোনো রকমের কেউ এই ধরনের মনোভাবই প্রকাশ করে নাই। আমার তো মনে হয় যে ভবিষ্যতেও করবে কিনা, কেননা সকলেই জানে যে সেই দিন মনে হয় আমরা বিদায় করে দিয়েছি। আমরা যত্রতত্র ইটের ব্রিক ফিল্ড আমরা দেখতে পাই। আমরা পরিবেশ দূষণ হয় চট্টগ্রামে এরকম অনেকগুলা কাজ আমরা দেখতে পাই। পরিবেশ নিয়ে ভালো কাজ করছে। পরিবেশ দূষণ এবং পাহাড় কাটা নিয়ে এখন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কি করছে? আমরা আসলে একই সঙ্গে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটোই অবস্থার দিকে যাচ্ছি। প্রিভেন্টিভ দিকের মধ্যে হচ্ছে যে আমরা কিন্তু আ এখন তো ইটভাটাগুলো বন্ধ। বিশেষ করে পলিথিনের যে কারখানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা আসলে একেবারে সিল বাগাদা করে দিয়েছি। কিন্তু তাদের অবশ্য নতুন উইন্ডো হয়, এটা একটা সমস্যা। কিন্তু আ আমরা সংবাদ পাওয়া মাত্রই কিন্তু তাদেরকে প্রতিরোধ করছি। এটা আমাদের একটা পজিটিভ জিনিস। আর ওই যে বললাম ৫ টা অঞ্চলে ভাগ করে দিয়েছি। আর দিনরাত সবসময় খবর দেয়। আমাদের এই জায়গাটা পরিবেশ উপদেষ্টা মহোদয় কিন্তু ভালো কাজ করে যাচ্ছেন পুরো বাংলাদেশে। প্রতিনিয়ত মাঠে থাকেন যে পরিবেশ দূষণ রোধে কাজ করে যাচ্ছে। সেখানে আমরা দেখেছি রেগুলারই আমাদের চট্টগ্রামে উনি আসেন, আপনাদেরকে নিয়ে কাজ করেন। আপনার কি একটু আশাবাদী কিনা? আসলে এই পরিবেশ দূষণ রোধে আসলে আমরা ব্যাপক একটা উন্নতর জায়গায় চলে যেতে পারবো কিনা? অবশ্যই আশাবাদী এবং আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু আমি বলব অনমনীয়। তিনি কোন রকমের ছাড় দিতে রাজি না। এটা আমাদের আবার স্যার আপনি ইতিপূর্বে ঘটনা দেখেছেন যে আমরা রাস্তা করতে গিয়ে পাহাড় কেটেছি, দেখেছেন আপনি? এখন কিন্তু এটা আর মানে এখন এটা সম্ভব না। কেননা মাননীয় উপদেষ্টা আমাদেরকে ওই যে বললাম তিনি আমাদের একটা শক্তি হয়ে দেখা দিয়েছেন। এখন আমরা কিন্তু সদল বলে সেখানে গিয়ে উপস্থিত হয়ে অ্যা অ অ অলরেডি স্টপ করে দিতে পারছি। আমরা পাহাড় কাটতে দিচ্ছি না। ওকে, ওকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবেশ আইন কতগুলো প্রয়োগ করতে গিয়ে অনেক সময় বাধা হয় প্রশাসনের ব্যক্তিদেরকে। এখন কোনো আর বাধা আছে কিনা? বাধা আমাদেরকে এখনো পেতে হয়। আমরা যখনই কোনো সংবাদ পাই বা আশঙ্কা করি যে এই জায়গায় পরিবেশের হানি হবে, কি ধরনের আমরা যে বাধাটা হচ্ছে তারা মানে দেখা গেল এক শ্রেণীর লোক আমাদের উপর আক্রমণ করতে আসছে এবং আমাদের অনেক পরিবেশকর্মী বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, ব্যা বিভিন্ন জায়গায় অ্যাসল্টেড হয়েছে এবং যদিও তাদেরকে পরবর্তীতে আইনের আশ্রয় নিয়ে আনা হয়েছে। আইনের আওতায়? করা হয়েছে যারা এটা মিসক্রিয়েন্ট হয়েছে। আমরা প্রচুর পরিমাণে এক্সকাভেটর জব্দ করেছি। প্রচুর ফাইন করেছি। মানে প্রায় কোটি টাকার উপরে পার হয়ে গেছে এবং তাদেরকে জেলে দিয়েছি। এগুলো কাজ চলছেই। তবে প্রতিরোধেরও কিন্তু মাঝে মাঝে শিকার হতে হয়। কিন্তু এই জায়গায় যেহেতু এখনো পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা চলে আসছে, সেই জায়গায় এই প্রতিবন্ধক দূরীকরণে আ আ আপনার সরকার থেকে, সাধারণ জনগণ থেকে আর বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনি সহায়তা চান কিনা আপনি? আমি তো সবসময় বলব যে সরকার থেকে, রাজনৈতিক দল থেকে এবং জনগণ থেকে অকুণ্ঠ সমর্থন দরকার। তবে আমি দেখেছি জনগণ কিন্তু অকুণ্ঠ সমর্থন সবসময় করে। যেহেতু তারা পরিবেশ ক্ষতির বাস্তব শিকারটা তারা হয়। কিন্তু মানে পলিটিক্যাল কমিটমেন্টটা অনেক সময় ভ্যারি করে ব্যক্তির উপরে যে ওই জায়গাটা আসলে কার দখলে সে কার সাপোর্ট নিচ্ছে।
তো যদিও এখন কেউ পলিটিক্যাল আশ্রয় নিতে পারছে না, কিন্তু আমরা আশা করব যে ভবিষ্যতেও ঠিক এরকম একটা পরিবেশ থাকবে যে কোনো দুষ্কৃতিকারী আসলে পলিটিক্যাল ছায়ায় আশ্রয় নিতে পারবে না। আমি একটু জানতে চাই, সরকারি চাকরি করেন, এই প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাবেন। যাবার বেলায় আমাদের এই চট্টগ্রাম বিভাগীয় কমিশনের কার্যালয়কে কিভাবে দেখে যেতে চান জনাব ডক্টর জিয়াউদ্দিন? আমরা সবসময় যেটা চিন্তা করি, বিশেষ করে আমি মনে করি শুধু যে বিভাগীয় প্রশাসন না, জেলা প্রশাসন সহ, সেটা হচ্ছে যে জনগণ জানবেই না বিভাগীয় কমিশনারকে, জেলা প্রশাসককে। এইরকম অবস্থায় যেদিন যেতে পারবো সেদিন মনে করবো সফল হয়েছি। যখন জনগণ তার সেবাটা পেয়ে যাবে, কিন্তু সে জানবে না যে আসলে কোন অফিস থেকে কে দিল। মানে সে এমন একটা কমফোর্ট বোধ করবে যে আমার যেটা অধিকার ছিল, যে সেবাটা আমার পাওয়ার কথা, কেন জানি আমি কিছু প্রযুক্তি ব্যবহার করে এমনি এমনি পেয়ে গেলাম। তো সেই রকম পর্যায়ে যখন আমরা পৌঁছাবো, এবং আমরা সেই পর্যায়ে কিন্তু পৌঁছানোর জন্য খুব ভোকাল আমরা হয়েছি, এবং আমরা কিন্তু অনেক কয়টা পদক্ষেপ অলরেডি নিয়েছি এবং আমাদের মন্ত্রণালয়গুলোকে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছি, এবং তারা কিন্তু সেই পদক্ষেপগুলো নিচ্ছে। সেটা হচ্ছে সেবা প্রার্থী এবং সেবা দাতার মধ্যে যে একটা মানে কি বলবো, উঁচু নিচু সম্পর্ক, এটা ধূলিসাৎ করে বিলীন করে দেওয়ার জন্য। এবং সেটা শুধু এই বিভাগীয় কমিশন বা অফিসটা না, জেলা প্রশাসন না, আমরা তো হচ্ছে গোটা বাংলাদেশকে ক্রমান্বয়ে আমরা মানে একদম সেবা প্রার্থী এবং সেবা দাতার মধ্যে ব্রিজটা ভেঙেই ফেলবো। মানে এখানে কেউ কোনোদিন জানতে পারবে না যে আসলে সরকারি কাজ করে কে। মানে সেই রকম একটা বাংলাদেশ কিন্তু আমরা আসলে দিতে মানে দেওয়ার পথে আগাচ্ছি। সবাই শুধু সেবাটাই পাবে, জানে যে আমার সেবা পাওয়ার রাইট আছে, আমি সেবা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, কিভাবে করছে, কে করছে, বিহাইন্ডে কে কাজ করছে, কি সে পরিশ্রম করছে, তাকে আমরা চিনিও না, দেখবও না। আচ্ছা, আরেকটি প্রশ্ন করছি যে আসলে কর্মস্থল হিসেবে চট্টগ্রামকে কিভাবে দেখেন আপনি? আসলে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন চট্টগ্রামে কাজ করছেন এবং প্রধানতম ব্যক্তি হিসেবে কাজ করছেন। চট্টগ্রামে কর্মস্থল। না, আমি ব্যক্তিগত অনুভূতি হিসাবে বলবো যে বাংলাদেশে কোন নগর যদি আসলে ডেভেলপ করে থাকে, মানে তাহলে সেটা আসলে চট্টগ্রাম। এত বৈচিত্র্য, এত এর এত এর রং, এটা আসলে বাংলাদেশে আর কোনো সর্ববৃহৎ বিভাগ, আপনি যে বিভাগে কাজ করেন সেটা সর্ববৃহৎ বিভাগ একটা। এবং সমস্ত বাংলাদেশের সমস্ত সৌন্দর্যগুলোই এই বিভাগে ছড়িয়ে আছে। ফলে আমি মনে করি যে এইটা একটা আমার জন্য খুবই মানে বিস্ময়কর অভিজ্ঞতা যে আমি এই বিভাগে কাজ করছি এবং বিচিত্র রকমের অভিজ্ঞতা সঞ্চয় করছি, যেগুলো হয়তো আমি একসময় লিখে বা অন্যদের জন্য রেখে যাব, যে এখানে কত বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় এবং কত সৌন্দর্যের মধ্য দিয়ে আমি ছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি একদিন এই চট্টগ্রাম ছেড়ে অন্য কর্মস্থলে যখন চলে যাবেন, এই চট্টগ্রামে আসবেন দেখার জন্য, এবং দেখার মতো সেই পরিবেশটা আরও আপনি সুন্দর করবেন আপনার নেতৃত্বে, সেটা আমরা সকলে আপনার কাছ থেকে প্রত্যাশাই রাখবো। আমরা জানি আপনি খুব ব্যস্ত থাকেন, নিজেকে খুব ব্যস্ত রাখেন। এই বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রামকে সুন্দর করে সুসংগঠিত করার জন্য, সুশৃঙ্খলিত করার জন্য আপনি নিজেকে খুব ব্যস্ত রাখেন। সেই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান চট্টগ্রাম, রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রাম, তারা প্রতিনিয়ত কী কাজ করছে, চট্টগ্রামকে কেন্দ্র করে চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে তারা কী কাজ করছে, এবং চট্টগ্রামের মধ্যে যেসব সমস্যা আছে এবং সমস্যাগুলোকে সমাধানের রূপ দিতে প্রতিনিয়ত কী কাজ করছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। চট্টগ্রামটা খুবই আকর্ষণীয় একটি জায়গা। আমি একটু ওইভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাড়িও কিন্তু চট্টগ্রাম, অনেক উপদেষ্টা মণ্ডলীর বাড়িও কিন্তু চট্টগ্রাম, তারা ব্যাপক আকারে কাজ করছে, তারা প্রতিনিয়ত আসছে চট্টগ্রামে দেখার জন্য। এবং চট্টগ্রামে এই উন্নয়নটুকু যে সুন্দর করে সাজাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে সাজাচ্ছে, যে অফিসের নেতৃত্বে সাজাচ্ছে বিভাগীয় কমিশনার অফিস, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম অফিস, সেই অফিস প্রতিনিয়ত কী কাজ করছে তা আজ আমরা বিভাগীয় কমিশনার চট্টগ্রামের মহোদয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়, সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি
HM Steel Expert. HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লুকোচুরি খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। Spell magic. MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা।